আজ 14ই মার্চ শনিবার সকাল পর্যন্ত ইরান যুদ্ধের আপডেট খবর বা সর্বশেষ খবর উপস্থাপন করছি আমি জাকির হোসেন শেখ আর ক্যামেরায় জিশান আলী শেখ। আজকের খবরে ভারতীয় সময়ে 14ই মার্চ 2026 শনিবার সকাল পর্যন্ত ইরান ইসরায়েল আমেরিকার সংঘাতের কমবেশি সমস্ত খবরই এখানে থাকছে। ভারতীয় সময় আজ 14ই মার্চ 2026 শনিবার সকাল পর্যন্ত ইরান যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি হচ্ছে, এই যুদ্ধে ইরান কি চীনের তৈরি অতি নিখুঁত বেইডো নেভিগেশন সিস্টেম ব্যবহার করছে? চীনা নেভিগেশন সিস্টেমের মার্জিন অফ এরর 1 মিটারেরও কম, যার মানে হচ্ছে এটা অত্যন্ত নিখুঁত। লক্ষ্যবস্তু যদি নড়েও যায় তবুও এটা স্বয়ংক্রিয়ভাবে দিক সংশোধন করতে পারে। মধ্যপ্রাচ্যে ইসরায়েল এবং আমেরিকার সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করতে ইরান হয়তো চীনের স্যাটেলাইট নেভিগেশন সিস্টেম ব্যবহার করছে বলে সন্দেহ করছেন গোয়েন্দা বিশেষজ্ঞরা। ফ্রান্সের বৈদেশিক গোয়েন্দা বিভাগের সাবেক পরিচালক অ্যালাইন জুইলেট এই সপ্তাহে পডকাস্ট টকশিন এ বলেছেন, ইরান সম্ভবত চীনের বেইডো স্যাটেলাইট নেভিগেশন সিস্টেমে প্রবেশ অধিকার পেয়েছে, কারণ গত জুনে ইসরায়েলের সাথে 12 দিনের যুদ্ধের পর থেকে ইরানের হামলার লক্ষ্যভেদ করার ক্ষমতা আগের চেয়ে অনেক বেশি নিখুঁত হয়েছে। জুইলেট আরও বলেছেন, এই যুদ্ধের অন্যতম বড় চমক হলো 8 মাস আগের তুলনায় ইরানের মিসাইলগুলো এখন অনেক বেশি নির্ভুল। এটা এই মিসাইলগুলোর গাইডেন্স বা দিক নির্দেশনা ব্যবস্থা নিয়ে অনেক প্রশ্নের জন্ম দিয়েছে। গত 28শে ফেব্রুয়ারি শুরু হওয়া মার্কিন ইসরায়েলি হামলা এবং ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি সহ শীর্ষ নেতাদের নিহতের পর ইরানও পাল্টা জবাব দেয়। তারা ইসরায়েল এবং উপসাগরীয় দেশগুলোর মার্কিন স্থাপনাগুলোকে লক্ষ্য করে শত শত ব্যালিস্টিক মিসাইল এবং ড্রোন ছুঁড়েছে। ইসরায়েল এবং উপসাগরীয় দেশগুলো অনেক মিসাইল মাঝপথে ধ্বংস করতে সক্ষম হলেও বেশ কিছু মিসাইল তাদের প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে ব্যাপক ক্ষয়ক্ষতি এবং প্রাণহানি ঘটিয়েছে। আমেরিকা চাইলে তাদের নিজস্ব গ্লোবাল পজিশনিং সিস্টেমে মানে জিপিএসে জ্যামিং বা বাধা সৃষ্টি করতে পারে, যা আগে ইরানের সামরিক বাহিনী ব্যবহার করত। কিন্তু ইরান যদি চীনের বেইডো সিস্টেম ব্যবহার করে থাকে তবে আমেরিকার করার খুব বেশি কিছু থাকে না। ইরান অবশ্য এই বিষয়ে এখনো কোনো মন্তব্য বা নিশ্চিতকরণ করেনি। প্রশ্ন হচ্ছে, বেইডো নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম আসলে কি? চীন তাদের স্যাটেলাইট নেভিগেশন সিস্টেমের সর্বশেষ সংস্করণ চালু করেছে 2020 সালে, যা আমেরিকার জিপিএস এর অন্যতম বড় প্রতিদ্বন্দ্বী। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং গত 2020 সালের জুলাই বেজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল এ একটা অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন। 1996 সালের তাইওয়ান সংকটের পর জিপিএসে প্রবেশাধিকার হারানোর আশঙ্কায় চীন নিজস্ব এই স্যাটেলাইট নেভিগেশন সিস্টেম তৈরির উদ্যোগ নেয়। চীনের সরকারি ওয়েবসাইটের তথ্য অনুযায়ী বেইডো সিস্টেমের মূল উদ্দেশ্য হল বিশ্বের সেবা করা এবং মানবজাতির কল্যাণ সাধন করা। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, চীনের এই সিস্টেমে স্যাটেলাইটের সংখ্যা অন্যান্য যে কোনো সিস্টেমের চেয়ে অনেক বেশি। আল জাজিরার ডেটা টিমের সংগৃহীত তথ্য মতে মার্কিন জিপিএস সিস্টেমে 24টা স্যাটেলাইট রয়েছে, যেখানে চীনের বেইডো সিস্টেমে রয়েছে 45টা স্যাটেলাইট। বিশ্বের অন্য দুটো প্রধান নেভিগেশন সিস্টেম হলো রাশিয়ার গ্লোনাস এবং ইউরোপীয় ইউনিয়নের গ্যালিলিও, যার প্রতিটাতে 24টা করে স্যাটেলাইট রয়েছে। বেইডোর ওয়েবসাইট অনুযায়ী সিস্টেমটা 3টে প্রধান অংশে বিভক্ত। এক হচ্ছে মহাকাশ অংশ, 2 হচ্ছে গ্রাউন্ড বা ভূমি অংশ এবং 3 হচ্ছে ব্যবহারকারী বা ইউজার অংশ। অন্যান্য নেভিগেশন সিস্টেমের মতোই বিশ্বব্যাপী কভারেজ দেওয়া বেইডো স্যাটেলাইট থেকে মাটিতে বা যানবাহনে থাকা রিসিভারে টাইমিং সিগন্যাল পাঠিয়ে কাজ করে। একাধিক স্যাটেলাইট থেকে সিগন্যাল রিসিভারে পৌঁছাতে কত সময় লাগে তা পরিমাপ করে সিস্টেমটা নিখুঁতভাবে ভৌগোলিক অবস্থান নির্ণয় করতে পারে। রাজনৈতিক বিশ্লেষক এলিজাহ
এলিজাহ ম্যাগনিয়ার বলেছেন, সাধারণ বেসামরিক সিগন্যাল অবস্থানগত নির্ভুলতা প্রায় 5 থেকে 10 মিটারের মধ্যে থাকে, তবে অনুমোদিত ব্যবহারকারীদের জন্য সংরক্ষিত সামরিক কাজে এটা আরও অনেক বেশি নিখুঁত হতে পারে। হামলার ভয় উপেক্ষা করে তেহরানের রাস্তায় লক্ষ জনতার ঢল। প্রতিকূল পরিস্থিতির মধ্যেই গতকাল শুক্রবার ইরানের রাজধানী তেহরান সহ ইরানের প্রধান শহরগুলোতে লক্ষ লক্ষ মানুষ রাজপথে নেমে এসেছিলেন। রমজান মাসের শেষ শুক্রবার গতকাল ইরান সহ বিশ্বজুড়ে পালিত হয়েছে আন্তর্জাতিক কুদস দিবস। এই বছর এমন একটা সময়ে এই দিবসটা পালিত হয় যখন ইরান সরাসরি মার্কিন এবং ইসরায়েলি সামরিক আগ্রাসনের শিকার হয়েছে। গত 2 সপ্তাহ ধরে চলা এই হামলায় ইতিমধ্যে 1300-র বেশি ইরানি নাগরিক নিহত এবং 10,000-এর বেশি মানুষ আহত হয়েছেন, যাদের মধ্যে বড় একটা অংশই নারী এবং শিশু। এই প্রতিকূল পরিস্থিতির মধ্যেই গতকাল রাজধানী তেহরান সহ ইরানের প্রধান শহরগুলোতে লক্ষ লক্ষ মানুষ রাজপথে নেমে আসেন। তেহরানের এঙ্গেলার স্কোয়ারে আয়োজিত মূল সমাবেশে অংশ নেওয়া জনতা ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে এবং মার্কিন ও ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানায়। সমাবেশ চলাকালীন আকাশপথে হামলার শব্দ শোনা গেলেও সাধারণ মানুষের মাঝে কোনো রকমের আতঙ্ক দেখা যায়নি, বরং তারা গগনবিদারী কণ্ঠে আল্লাহু আকবার ধ্বনি দিয়ে প্রতিরোধ চালিয়ে যাওয়ার সংকল্প ব্যক্ত করেছেন। এবারের সমাবেশে একটা বিশেষ দিক ছিল নবনির্বাচিত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুজতাবা খামেনির প্রতি জনগণের ব্যাপক সমর্থন। মিছিলকারীদের হাতে তার ছবি এবং ইরানের জাতীয় পতাকার পাশাপাশি ফিলিস্তিনের পতাকা শোভা পাচ্ছিল। বহু মানুষ দলবদ্ধভাবে পিটিশনে স্বাক্ষর করে নতুন নেতৃত্বের প্রতি তাদের আনুগত্য প্রকাশ করেছেন। রাষ্ট্রীয় উচ্চ পর্যায়ের কর্মকর্তারাও সাধারণ মানুষের সাথে এই মিছিলে যোগ দেন। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে কোনো নিরাপত্তা বেষ্টনী ছাড়াই একা রাস্তায় হাঁটতে দেখা যায়। সারা বিশ্ব সেই ভিডিও গতকাল দেখেছে। সমাবেশে উপস্থিত হয়ে সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলী লারিজানি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানি জনগণের ইস্পাত কঠিন সংকল্প বুঝতে ব্যর্থ হয়েছেন। ডোনাল্ড ট্রাম্প যত বেশি চাপ প্রয়োগ করবেন, ইরানিদের প্রতিরোধ করার ইচ্ছা তত বেশি শক্তিশালী হবে বলে তিনি মন্তব্য করেছেন। কুদস দিবসের সমাবেশে ইসরায়েলি হামলার বিষয়ে তিনি বলেছেন, এই ধরনের কাপুরুষোচিত হামলা মূলত ইসরায়েলের ভয় এবং হতাশার বহিঃপ্রকাশ। ইসলামিক ডেভেলপমেন্ট কোঅর্ডিনেশন কাউন্সিলের পক্ষ থেকে প্রকাশিত একটা বিবৃতিতে বলা হয়েছে, প্রতিরোধ যোদ্ধাদের শক্তি বর্তমান বিশ্বের নিরাপত্তা সমীকরণ বদলে দিয়েছে। এক সময়ের যে মধ্যপ্রাচ্যকে শত্রুরা নিজেদের আধিপত্য বিস্তারের ক্ষেত্র হিসাবে দেখত, সেই মধ্যপ্রাচ্য এখন একটা শক্তিশালী প্রতিরোধ কেন্দ্রে পরিণত হয়েছে। ফের নিশানায় দুবাই। 24 ঘন্টা কাটতে না কাটতে আবার দুবাইয়ে হামলা করেছে ইরান। স্থানীয় সময় গতকাল শুক্রবার রাতে ক্ষেপণাস্ত্র ছুঁড়েছিল ইরান। সেটা প্রতিহত করা হয় বলে দাবি করেছে আরব আমিরাত। আর সেটা করতে গিয়েই নাকি ক্ষেপণাস্ত্রের ভগ্নাংশ ছিটকে গিয়ে লাগে দুবাইয়ের ফিনান্সিয়াল হাবের একটা বহুতলে। এই ঘটনায় হতাহতের কোনো খবর নেই বলে দাবি করা হয়েছে আরব আমিরাতের পক্ষ থেকে। তেহরানের সঙ্গে এবার কথা বলছে ফ্রান্স এবং ইটালি। দ্য ফিনান্সিয়াল টাইমস বলেছে, তেহরানের সঙ্গে কথা বলছে ফ্রান্স এবং ইটালি। সূত্রের খবর, হরমুজ প্রণালী দিয়ে যাতে তাদের বাণিজ্যিক জাহাজগুলো নিরাপদে আসতে পারে, তাই নিয়ে একটা চুক্তিতে পৌঁছতে চাইছে ইউরোপের এই দুটো দেশ। ওই সূত্র বলছে, পশ্চিম এশিয়া থেকে তেল গ্যাস আমদানি আবার শুরু করতে চাইছে ফ্রান্স এবং ইটালি। ইরানের গুরুত্বপূর্ণ অপরিশোধিত তেল রপ্তানি টার্মিনাল খারক দ্বীপে হামলা চালিয়েছে আমেরিকা। এই হামলার ফলে বৈশ্বিক তেলের বাজার নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বলে সংবাদ মাধ্যম সিএনএনকে জানিয়েছেন একজন অবসরপ্রাপ্ত মার্কিন সেনা কর্মকর্তা। ইরান উপকূলে হরমুজ প্রণালীর কাছে অবস্থিত খারক দ্বীপ তেলের অভয়ারণ্য খ্যাত ভূখণ্ডটা ইসলামী প্রজাতন্ত্র ইরানের জন্য যতখানি তাৎপর্যপূর্ণ বহন করে, তার চেয়ে বেশি জরুরি কিন্তু বিশ্ব তেল বাজারের জন্য। ইরানের মোট অপরিশোধিত তেলের প্রায় 90 থেকে 95% এই দ্বীপের মাধ্যমেই বিশ্ববাজারে রপ্তানি হয়। ইরানের অর্থনীতির হৃৎপিণ্ড বা লাইফ লাইন হিসাবে পরিচিত এই ভূখণ্ডেই রয়েছে ইসলামী প্রজাতন্ত্রের প্রধান বন্দর এবং সবচেয়ে বড় নৌপথ, যেটা মূলত তেল এবং গ্যাস পরিবহনের জন্য ব্যবহার করা হয়। বেঞ্জামিন নেতানিয়াহুর কি মৃত্যু হয়েছে, তাই নিয়ে বিতর্ক কিন্তু
থামছে না। মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যেই এই বিতর্ক সামনে এসেছে। সাম্প্রতিক সংঘাতের কারণে ইসরায়েলের রাজনৈতিক এবং সামরিক নেতৃত্ব নিয়ে নানা ধরনের গুজব ছড়াচ্ছে। এমন পরিস্থিতিতে বেঞ্জামিন নেতানিয়াহুর একটা সম্ভাব্য এআই কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা নির্মিত ভিডিও সামনে আসায় অনেকেই প্রশ্ন তুলেছেন যে আসল ঘটনাটা কি। এখনো পর্যন্ত ইসরায়েল সরকার আনুষ্ঠানিকভাবে এই ভিডিও নিয়ে বিস্তারিত কিছু বলেনি। পশ্চিমা বড় গণমাধ্যমগুলো যেমন নিউ ইয়র্ক টাইমস বা ফিনান্সিয়াল টাইমসেও নেতানিয়াহুর মৃত্যু বা আহত হওয়ার কোনো নিশ্চিত খবর প্রকাশ হয়নি। ফলে বিষয়টা এখনো গুজব এবং তথ্যযুদ্ধের মধ্যেই আটকে আছে। বিশ্লেষকদের মতে আধুনিক যুদ্ধে শুধু ক্ষেপণাস্ত্র বা ট্যাঙ্ক নয়, বরং তথ্য এবং মনস্তাত্ত্বিক যুদ্ধ বড় ভূমিকা রাখছে। কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে বানানো ভিডিও বা ভুয়া বার্তা এখন সেই তথ্যযুদ্ধের বড় অস্ত্র হয়ে উঠেছে। বেঞ্জামিন নেতানিয়াহুকে ঘিরে এই ভিডিও বিতর্ক সেই নতুন যুদ্ধক্ষেত্রেরই আরেকটা উদাহরণ বলে মনে করছেন অনেক বিশেষজ্ঞ। সত্যিটা হয়তো আরও কিছুদিন পার হলেই জানা যাবে। দুবাইয়ের প্রধান আর্থিক অঞ্চলে ইরানের ড্রোন হামলা, নিশানায় একাধিক মার্কিন ব্যাংক। মধ্যপ্রাচ্যের অন্যতম গুরুত্বপূর্ণ আর্থিক কেন্দ্র দুবাই ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল সেন্টার এলাকায় ড্রোন হামলা চালিয়েছে ইরান। যেটা আগেও বললাম, শুক্রবার শহরের কেন্দ্রস্থলে ঘন ধোঁয়া দেখা যায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন ডিআইএফসি এলাকার লিবার্টি হাউস ভবনের কাছাকাছি একটা জোরালো বিস্ফোরণের শব্দ শোনা যায়। এই এলাকা বহু মার্কিন এবং আন্তর্জাতিক ব্যাংকের কার্যালয়ের জন্য পরিচিত একটা গুরুত্বপূর্ণ আর্থিক অঞ্চল। দুবাই সরকারের গণমাধ্যম দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ড্রোনটা সফলভাবে প্রতিহত করা হয়। তবে ড্রোনটা ধ্বংসের পর এর ধ্বংসাবশেষ শহরের কেন্দ্রস্থলের একটা ভবনের সম্মুখভাগে পড়ে সামান্য ক্ষতির ঘটনা ঘটে। বিবৃতিতে বলা হয়, সফলভাবে প্রতিহত করা ড্রোনের ধ্বংসাবশেষ শহরের কেন্দ্রস্থলের একটা ভবনের সম্মুখভাগে সামনের দিকে পড়ে সামান্য ক্ষতির ঘটনা ঘটেছে। তবে এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। একই সঙ্গে কর্তৃপক্ষ জানিয়েছে যে ঘটনাটার পূর্ণাঙ্গ তদন্ত চলছে। অর্থাৎ সেই একই গল্প, প্রতিপক্ষকে ক্ষতি দেখানো তার বেশি করে আর নিজেদের ক্ষতি কম দেখানো এখন যুদ্ধের কৌশল হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে সংযুক্ত আরব আমিরাতের জাতীয় জরুরি সংকট এবং দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ সংক্ষিপ্ত একটা বিবৃতিতে জানিয়েছে যে দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয়ভাবে সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হুমকি মোকাবিলা করছে। তবে হামলার পরিধি সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য দেয়া হয়নি। মধ্যপ্রাচ্যের সংঘাতে সামনে এসেছে এক নতুন বাস্তবতা। অত্যাধুনিক যুদ্ধ বিমান এবং ক্ষেপণাস্ত্র মোকাবিলায় তুলনামূলকভাবে সস্তা ড্রোন ব্যবহার করছে এখন ইরান। এতেই কঠিন চাপে পড়ে যাচ্ছে আমেরিকা এবং তার মিত্ররা, বিশেষ করে ইসরায়েল। ইরানের ধারাবাহিক ড্রোন হামলায় এখন মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন সামরিক ঘাঁটি, জ্বালানি অবকাঠামো এবং আর্থিক স্থাপনাগুলো বারবার টার্গেটে পরিণত হচ্ছে। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের বিশ্লেষণে দেখা যাচ্ছে যে এই ড্রোন যুদ্ধ ধীরে ধীরে আমেরিকার প্রচলিত সামরিক শক্তির কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছে। গত 28 ফেব্রুয়ারি আমেরিকা এবং ইসরায়েলের যৌথ হামলার পর থেকেই সংঘাত দ্রুত ছড়িয়ে পড়ে। পাল্টা প্রতিক্রিয়ায় ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটি এবং মিত্রদের ওপর ব্যাপক ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে বলা হয়েছে ইতিমধ্যে কয়েক হাজার ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে ইরানের তরফ থেকে, যার একটা বড় অংশই ইরানের তৈরি শাহেদ সিরিজের আক্রমণাত্মক ড্রোন। বিশ্লেষকদের মতে এই ড্রোনগুলো তুলনামূলকভাবে সস্তা, সহজে তৈরি করা যায় এবং ঝাঁক বেঁধে হামলা চালানোর ক্ষমতা রাখে। ফলে উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও অনেক সময় এগুলো ঠেকাতে হিমশিম খাচ্ছে। ইরানের লাগাতার ড্রোন হামলা মার্কিন সামরিক শক্তির উপর চাপ তৈরি করেছে, প্রচণ্ড চাপ তৈরি করেছে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটি এখন এই ড্রোন হামলার প্রধান লক্ষ্যবস্তু। কুয়েতে একটা মার্কিন অপারেশন সেন্টারে ড্রোন হামলায় মার্কিন সেনা হতাহতের ঘটনা ঘটেছে। একই সময়ে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর এবং একাধিক সামরিক ঘাঁটিও টার্গেট করা হয়। সৌদি আরবেও ইরানি ড্রোন হামলার শিকার হয়েছে গুরুত্বপূর্ণ অবকাঠামো। রাজধানী রিয়াদে মার্কিন দূতাবাস এবং একটা গোয়েন্দা স্থাপনায় ড্রোন আঘাত হানে যুদ্ধের শুরুতেই। এখনও সৌদি আরবে ড্রোন পাঠাচ্ছে নিয়মিত ইরান। প্রতিদিনই দেশটা ড্রোন ভূপাতিত করার দাবি করছে। একই সঙ্গে
সৌদি আরবের রাস্তানুরা তেল শোধনাগার সহ গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনাগুলো হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। এদিকে কুয়েতের সুয়াইবা বন্দরের কাছে মার্কিন বাহিনীর একটা অপারেশনাল সাইটেও একমুখী হামলাকারী ড্রোন আঘাত এনেছে, যাতে কয়েকজন নিহত এবং বহুজন আহত হয়েছে। ঘটনাটা দেখিয়ে দিয়েছে যে সামরিক ঘাঁটির পাশাপাশি লজিস্টিক এবং সহায়ক স্থাপনাগুলো এখন ঝুঁকির মধ্যে রয়েছে। শুধু সামরিক ঘাঁটিই নয়, উপসাগরীয় অঞ্চলের জ্বালানি এবং বাণিজ্যিক স্থাপনাও হামলার আওতায় এসেছে। ওমানের বন্দর এবং তেলবাহী জাহাজে ড্রোন হামলার ফলে আন্তর্জাতিক জ্বালানি বাজারেও বড় ধরনের অস্থিরতা দেখা দিয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি গতকাল বিশ্ব কুদস দিবসের গণমিছিল বা শোভাযাত্রায় অংশ নেওয়ার অবকাশে বলেছেন যে ইরানি জনগণ রাজধানী তেহরান সহ দেশের অন্যান্য শহরে বিশ্ব কুদস দিবসের মিছিলে অংশ নিয়ে ইরানের ইসলামী রাষ্ট্র ব্যবস্থা, মুসলমানদের প্রথম কিবলা আল কুদস, ফিলিস্তিনি এবং জাতীয় আশা আকাঙ্ক্ষাগুলোর প্রতি দৃঢ় সমর্থনের অঙ্গীকার ব্যক্ত করেছে। তাদের এই যে ব্যাপক অংশগ্রহণ তা জোরালো সমর্থনের প্রকাশ এবং এভাবেই তা আমরা অব্যাহত রাখব। আর এর ফলে শত্রু ইরানি জনগণের শক্তিকে স্বীকৃতি দিতে বাধ্য হবে। তিনি জ্বালানি তেলের দাম বৃদ্ধি পাওয়া সংক্রান্ত এক প্রশ্নের জবাবে বলেছেন, নানা ধরনের জ্বালানি তেলের দাম বিশ্ববাজারে ক্রমেই বাড়ছে, আর এই জন্য এই অঞ্চলে ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের তৎপরতাই দায়ী। এই সংকট তারাই এই অঞ্চলের জন্য সৃষ্টি করেছে এবং এজন্য তাদেরই জবাবদিহি করতে হবে। পরমাণু বিষয়ক আন্তর্জাতিক নজরদারি সংস্থা তথা IAEA এর মহাপরিচালক গ্রোসি মস্কোতে দাবি করেছেন ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে একটা নতুন পরমাণু চুক্তি বা সমঝোতা অর্জনের পটভূমি গড়ার জন্য প্রচেষ্টা চালাচ্ছে এই সংস্থা, মানে IAEA এর মহাপরিচালক রাফায়েল গ্রোসি গতকাল শুক্রবার বলেছেন ইরানের পরমাণু বিষয়ে একটা দীর্ঘমেয়াদী সমাধান বা সমঝোতা অর্জনের জন্য আবারও একটা আলোচনা শুরু হবে বলে তিনি আশাবাদী। রুশ বার্তা সংস্থা তাস এই খবর প্রচার করেছে এবং বলেছে যে গ্রোসি রাশিয়া এবং IAEA এর মধ্যে পরামর্শমূলক আলোচনার পর মস্কোতে এই সব কথা বলেছেন। ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি নিয়ে সৃষ্ট বিরোধের নিষ্পত্তি করতে ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্র গত 2 বছরে এ পর্যন্ত 2 বার পরোক্ষ আলোচনায় মিলিত হয়েছে, কিন্তু 2 বারই এই আলোচনা মাঝপথে মার্কিন আগ্রাসনের কারণেই বন্ধ হয়ে গিয়েছে। সর্বশেষ আলোচনায় অংশ নিয়ে একটা দায়িত্বশীল দেশ হিসেবে ইরান বলেছিল একটা ন্যায্য সমাধানে পৌঁছানোর জন্য মার্কিন সরকারের রাজনৈতিক প্রস্তুতি এবং আন্তরিকতা থাকলে সমঝোতায় পৌঁছানো সম্ভব, কিন্তু ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন মার্কিন সরকার আবারও ইরানে আগ্রাসন চালানোর মাধ্যমে সংলাপ প্রক্রিয়ার প্রতি বিশ্বাসঘাতকতা করে এই কূটনৈতিক প্রক্রিয়াকে সম্পূর্ণ অচল করে দিয়েছে। একদম শেষে বলি, আমাদের আজকের এই ভিডিওর বিষয়বস্তু ভালো লেগে থাকলে এই রকম আরও ভিডিও দেখার জন্য ইউটিউবে নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে অল সিলেক্ট করে রাখুন, আর ফেসবুকে ফলো করে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করে সঙ্গে থাকুন। তো আপাতত শেষ করছি। কামনা করি সকলে সবসময় খুব ভালো এবং সুস্থ থাকুন, সাবধানে থাকুন। পবিত্র রমজান মাস সকলের ভালো কাটুক। ধন্যবাদ।